মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে প্রতিটি সংকটই যেন নতুন কোনো সুযোগের জন্ম দেয়। ইসরায়েল ইরান সংঘাতও এর ব্যতিক্রম নয়। আপাত দৃষ্টিতে এই যুদ্ধ দুই দেশের মধ্যে সীমাবদ্ধ মনে হলেও এর ঢেউ লেগেছে তুরস্কের রাজনীতিতে, যা প্রেসিডেন্ট এরদোয়ানের জন্য বয়ে আনতে পারে এক নতুন রাজনৈতিক সম্ভাবনার দুয়ার। ইসরায়েলের আগ্রাসন ও তুরস্কের জনগণের উদ্বেগ, এরদোয়ানের নতুন সুযোগ। ইসরায়েল শুধু ইরানের ওপর আক্রমণই করেনি, এটি ছিল তাদের সামরিক শক্তির এক বিশাল প্রদর্শনী। কিন্তু এই প্রদর্শন তুরস্কের নাগরিকদের মনে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। পশ্চিমাদের নিষেধাজ্ঞায় জর্জরিত এবং দরিদ্র হওয়া সত্ত্বেও তুর্কিদের কাছে ইরান একটি স্থিতিশীল দেশ। তাছাড়া ইরানিদের রয়েছে এক সমৃদ্ধ প্রাচীন ইতিহাস ও সাহিত্য সম্ভার, এবং তুর্কিরা পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে ইরানিদের প্রতিরোধ ও তাদের ধর্মীয় নেতৃত্বের প্রতি আস্থাকে সম্মান করে। ইরাক বা লেবাননের ওপর হামলার চেয়ে ইরানের ওপর ইসরায়েলি হামলার ঘটনা তুরস্কে ভিন্নভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তুর্কিরা এখন মনে করছে ইসরায়েলের আসলে আরও বড় উদ্দেশ্য রয়েছে, যেমন বৃহত্তর ইসরায়েল গঠন এবং আঞ্চলিক আধিপত্য বিস্তার। এর ফলে তুরস্কের নাগরিকদের মধ্যে এই বিশ্বাস দানা বাঁধছে যে তুরস্কই হতে পারে ইসরায়েলের পরবর্তী লক্ষ্য। ইরানে হামলার পর তুর্কিদের রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সবার প্রথম ও প্রধান উদ্বেগ তৈরি হয়েছে তুরস্কের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার প্রশ্ন উঠছে, তুরস্কের ক্ষেপণাস্ত্র কর্মসূচির কি অবস্থা? আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কি F-35 শনাক্ত করতে পারবে? এই প্রশ্নগুলো ইরান ইসরায়েল যুদ্ধ চলাকালে দৈনন্দিন আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল। এরদোয়ানের নির্বাচনী কৌশল, প্রতিরক্ষা শিল্পের সাফল্য। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান 2027 সালের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে। তুর্কি জনগণের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তিনি প্রস্তুত। এরদোয়ান ইতিমধ্যে তুরস্কের প্রতিরক্ষা শিল্পকে অগ্রাধিকার দেয়া এবং এর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের বিষয়ে বেশ সুনাম কুড়িয়েছেন। ইস্তাম্বুলের সাবেক মেয়র এক্রেম দুর্নীতি মামলায় গ্রেপ্তার এবং অর্থনৈতিক সংকটের বাইরে এরদোয়ান যেখানে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের সাফল্য দেখতে পারেন তা হল নিজস্ব প্রতিরক্ষা শিল্পের বিকাশ। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পুনরায় নির্বাচনী প্রচারাভিযানে নামার ক্ষেত্রে এরদোয়ান ইসরায়েল ও তুরস্কের তুলনামূলক প্রতিরক্ষা বিষয়ক অর্জনগুলোর ওপর জোর দিতে পারেন। 2023 সালে নির্বাচনের আগে তিনি তুর্কি নৌবাহিনীর ফ্ল্যাগশিপ টিসিজি আনাদোলুকে সামনে এনেছিলেন। এই বিশাল জাহাজে সাধারণ তুর্কি নাগরিকদের ওঠার সুযোগ দেওয়া হয়েছিল এবং তারা এর বিশালতা নিয়ে মুগ্ধ হয়েছিলেন। নির্বাচনের মাত্র 34 দিন আগে জাহাজটি সামরিক শক্তিতে যোগ করা হয়, যা এরদোয়ানের জন্য একটি বড় নির্বাচনী কার্ড ছিল। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে তুরস্কের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্রের সক্ষমতার প্রতি তুর্কি নাগরিকদের মনোযোগ আরও বেশি থাকবে। এরদোয়ানও নির্বাচনী প্রচারণার সময় এই বিষয়ে সুনির্দিষ্ট উত্তর দিতে ভালোভাবে প্রস্তুত হচ্ছেন। তুর্কিদের সংখ্যাগরিষ্ঠ একটা অংশ বিরোধীদের তুলনায় এরদোয়ানকে স্থিতিশীল তুরস্কের শক্তি হিসেবে দেখে। ক্রমবর্ধমান অস্থির এই অঞ্চলে দেশ পরিচালনার জন্য বিরোধীদের মধ্যে প্রয়োজনীয় অভিজ্ঞতা ও সংকল্পের অভাব রয়েছে বলে তারা মনে করে। টিসিজি আনাদোলু, সামরিক শক্তির নতুন প্রতীক। টিসিজি আনাদোলু জাহাজ সংযোজন তুর্কি সামরিক বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি এক ব্যাটালিয়নের একটি বাহিনী পরিবহন এবং 8টি নৌযান বহন করতে সক্ষম। এমনকি বিমান পরিচালনাও করা সম্ভব এই জাহাজ থেকে। এটিকে অত্যাধুনিক ড্রোনের চেয়েও বড় কিছু সামরিক সম্পদ হিসেবে দাবি করা হয়ে থাকে। ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে এরদোয়ানের প্রতিক্রিয়া ছিল লক্ষণীয়ভাবে সংযত ও গঠনমূলক। তিনি ট্রাম্পের সঙ্গে একটি আলাদা যোগাযোগের চ্যানেল খোলার চেষ্টা করেছিল, যার মধ্য দিয়ে ইস্তাম্বুলে একটি মার্কিন ইরান বৈঠক করা হয়। যুদ্ধকালীন এরদোয়ানের মন্তব্যগুলো আগের মতো আক্রমণাত্মক ছিল না, যা তার কৌশলগত দূরদর্শিতা প্রমাণ করে। গাজায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ইসরায়েলি বাহিনীর 3 সদস্য নিহত, প্রতিরোধের পাল্টা জবাব। গাজা উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষ যেন থামছেই না। সর্বশেষ খবর অনুযায়ী দক্ষিণ ও উত্তর গাজায় প্রতিরোধ বাহিনীর অতর্কিত হামলায় 3 ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন। ইসরায়েলি দখলদার বাহিনীও এই হতাহতের ঘটনা নিশ্চিত করেছে, যা তাদের জন্য এক বড় ধাক্কা। উত্তর গাজায় 1 সেনা নিহত, তদন্ত চলছে। যুদ্ধক্ষেত্রে আরও 1 ইসরায়েলি সেনা মৃত্যু নিশ্চিত করেছে দখলদার বাহিনী।
উত্তর গাজা উপত্যকায় যুদ্ধ সম্পর্কিত অপারেশনাল দুর্ঘটনার অজুহাত দিলেও জানা গেছে নর্দার্ন ব্রিগেডের ১৯ বছর বয়সী কমব্যাট ইঞ্জিনিয়ারিং সৈনিক সার্জেন্ট ইয়ার এলিহেও রাতে প্রতিরোধ বাহিনীর হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী ঘটনার তদন্তের কথা বললেও প্রতিরোধের দাবি এর পেছনে বড় ভূমিকা রাখছে। খান ইউনিসে রকেটের আঘাতে ২ সেনার মৃত্যু। শুধু উত্তর গাজাই নয়, দক্ষিণ গাজার খান ইউনিসেও ইসরায়েলি বাহিনীর উপর নেমে এসেছে আঘাত। ইসরায়েলি গণমাধ্যম সূত্রের খবর, ট্যাঙ্ক বিরোধী রকেটের আঘাতে গোলানি ব্রিগেডের ২ সৈন্য নিহত হয়েছেন। গাজার প্রতিরোধ বাহিনী যে কতটা তৎপর তা এই ঘটনা থেকেই স্পষ্ট। গাজায় নিরাপত্তা ঘটনার ঘন ঘটা। গাজা উপত্যকা জুড়ে অন্তত ৪টি নিরাপত্তা ঘটনার খবর পাওয়া গেছে। এর মধ্যে ২টি বেইথানুন এবং একটি খান ইউনিসে ঘটেছে। চতুর্থ ঘটনাটি তদন্তাধীন। ইসরায়েলি গণমাধ্যম একটি খুবই কঠিন ঘটনার কথা উল্লেখ করেছে, যা সমাধান করতে ৫ ঘন্টা সময় লেগেছে। কিন্তু সামরিক মিডিয়া ব্ল্যাকআউটের কারণে বিস্তারিত জানা যায়নি। এতে বোঝা যায় গাজার পরিস্থিতি কতটা জটিল এবং ইসরায়েলি বাহিনী কতটা চাপে আছে। প্রতিরোধ বাহিনীর পাল্টা জবাব, মর্টার হামলা ও ড্রোন আটক। এদিকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড দক্ষিণ গাজা উপত্যকার আল সাতার এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর ওপর মর্টার শেল হামলা চালিয়েছে। এই হামলার পর ইসরায়েলি গণমাধ্যম খান ইউনিসে খুবই কঠিন ঘটনা এবং হেলিকপ্টার থেকে প্রচণ্ড গুলিবর্ষণের খবর দিয়েছে। আল কাসাম ব্রিগেড নীর ইজ্জাক এবং মিফতাহিমের বসতিগুলোতেও হামলা চালিয়েছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল আকসা ব্রিগেড ও উত্তর খান ইউনিসের ৫ নম্বর স্ট্রিটে দখলদার সৈন্য ও যানবাহনের ওপর ভারী মর্টার হামলা চালিয়েছে। শুধু তাই নয়, তাদের যোদ্ধারা খান ইউনিসের ওপর গোয়েন্দা অভিযান চালানোর সময় একটি ইসরায়েলি ইভো ম্যাক্স ড্রোনও আটক করেছে। এটি নিঃসন্দেহে ইসরায়েলি বাহিনীর জন্য একটি বড় ধাক্কা, কারণ এর মাধ্যমে তাদের গোয়েন্দা তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিরোধ অভিযান জোরদার, ইসরায়েলি জানে আঘাত। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো গাজায় ইসরায়েলি যানবাহন লক্ষ্য করে একাধিক সফল অভিযান চালিয়েছে। আল কুদস ব্রিগেড খান ইউনিসের উত্তরে একটি ইসরায়েলি কমান্ড ও কন্ট্রোল সদর দপ্তরে রকেট হামলা চালিয়ে সরাসরি আঘাত হেনেছে। তারা পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের সামরিক শাখার সাথে যৌথভাবে পশ্চিম আল সাতার এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর মর্টার হামলা চালিয়েছে। আল কাসাম ব্রিগেড খান ইউনিস শহরের আল মুজাম্মা আল ইসলামী স্ট্রিটে একটি ইসরায়েলি সামরিক যানে ইয়াসিন 105 শেল দিয়ে হামলা চালায়। এই হামলায় যানটিতে আগুন ধরে যায় এবং হতাহতদের সরিয়ে নিতে হেলিকপ্টার নামাতে হয়। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা গাজা উপত্যকার অভ্যন্তরে ইসরায়েলি বাহিনীর ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে, যার ফলে ইসরায়েলি সামরিক বাহিনীর হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। এই চলমান আল আকসা ফ্লাড অভিযান ইসরায়েলি বাহিনীর জন্য এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার একজন জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা ইসরায়েল ও আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, ইরানের পরবর্তী হামলা হবে প্রত্যাশার চেয়েও ভয়াবহ। মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি, যিনি ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর প্রধান কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন, এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। বদলার আগুন এবার আরও তীব্র হবে, হুমকি ইরানের। মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভির বার্তা স্পষ্ট, যদি ইসরায়েল নতুন করে কোনো আগ্রাসন চালায় তবে ইরানের প্রতিশোধ হবে 12 দিনের ইসরায়েলি যুদ্ধের চেয়েও বহুগুণ শক্তিশালী। তিনি জোর দিয়ে বলেছেন, যদি তারা নতুন আগ্রাসন শুরু করে তাহলে ইরান নতুন আগ্রাসন শুরু করবে, যা তাদের প্রত্যাশা ছাড়িয়ে যাবে। তার এই বক্তব্য ইরানের সামরিক সক্ষমতা এবং তাদের দৃঢ় প্রতিজ্ঞার ইঙ্গিত দেয়। শত্রুদের সব ঠিকানা নখদর্পণে, সাফাভি উল্লেখ করেছেন, ইরান পশ্চিম এশিয়া জুড়ে ইসরায়েল ও আমেরিকার স্বার্থ, কাঠামো, ঘাঁটি এবং বাহিনীকে ভালোভাবে জানে। তিনি বলেন, IRGCর শক্তি শুধু অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব আরও বিস্তৃত। IRGCর কাছে হাজার হাজার ক্ষেপণাস্ত্রের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর তথ্য রয়েছে, যা তারা প্রয়োজনে ব্যবহার করতে প্রস্তুত। এই মন্তব্যগুলো ইরানের সামরিক গোয়েন্দা সক্ষমতা এবং তাদের প্রস্তুতির গভীরতা তুলে ধরে। এই হুমকি এমন এক সময় এসেছে যখন ইসরায়েলি বাহিনীর
উস্কানিমূলক হামলার মুখে ইরান সফলভাবে প্রতিরক্ষামূলক কৌশল এবং প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করেছে। অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ হিসেবে ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে বহু ওয়ারহেড এবং হাইপারসনিকও ছিল। এ হামলায় অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল জুড়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক, সামরিক এবং শিল্প স্থাপনাগুলোতে আঘাত হানা হয়। এমনকি ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র তেল আবিব, গভীর জলবন্দর হাইফা এবং প্রযুক্তিগত কেন্দ্র বীর সেবার মতো গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলোতেও ইরানের হামলার শিকার হয়। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই সফল প্রতিশোধমূলক অভিযান ইসরায়েলি সরকারকে যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য করেছিল। মহা শয়তান ও ক্ষুদ্র শয়তান এবার ধরাশায়ী। মেজর জেনারেল সাফাভি ইসরায়েলকে ক্ষুদ্র শয়তান এবং আমেরিকাকে মহা শয়তান হিসেবে আখ্যা দিয়েছেন। তার 40 বছরের বেশি সামরিক অভিজ্ঞতার ভিত্তিতে তিনি আত্মবিশ্বাসের সাথে বলেছেন, শেষ পর্যন্ত জয় ইরানেরই হবে এবং এই শয়তানেরা পরাজিত হবে। তিনি দাবি করেন, যুদ্ধের সময় এই দুটি শক্তি ইরানকে বিভক্ত করতে, 1979 সালের ইসলামী বিপ্লবের অর্জনগুলো নষ্ট করতে এবং একটি অভ্যুত্থান ঘটাতে চেয়েছিল, কিন্তু হতাশাজনকভাবে তারা ব্যর্থ হয়েছে। ইসরায়েলের পতন আসন্ন, ভবিষ্যৎবাণী ইরানের। সবচেয়ে বড় চমক হল সাফাভির ভবিষ্যৎবাণী। তিনি বলেন, সর্বোচ্চ নেতার দেয়া 25 বছর পরেও ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। এই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন ত্বরান্বিত হয়েছে। ইহুদিবাদী শাসন ব্যবস্থা এবং বেনিয়ামিন নেতানিয়াহুর পতন ঘনিয়ে এসেছে। পশ্চিম এশিয়ার খেলার মোড় ঘুরছে। সাফাভি আরও বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তার তথাকথিত বৃহত্তর পশ্চিম এশিয়া পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে, যা এই অঞ্চলে ওয়াশিংটনের প্রভাব বাড়াতে চেয়েছিল। তার মতে, 1.5 বিলিয়ন শক্তিশালী মুসলিম বিশ্বের ভবিষ্যৎ ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের পতনে ভূমিকা রাখবে। সেটজিল 2 ইসরায়েলের নতুন দুঃস্বপ্ন। ইরানের ট্রু প্রমিস 3 প্রতিশোধমূলক অভিযানে ইসলামিক রিভলিউশনারি গার্ডস কর্পস IRGC প্রথমবারের মতো সেটজিল 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এই ক্ষেপণাস্ত্রটির ব্যতিক্রমী ধ্বংসাত্মক ক্ষমতার ওয়ারহেড ইসরায়েলি শাসক গোষ্ঠীর জন্য এক নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু কেন এটি ইসরায়েলের জন্য এত বড় দুঃস্বপ্ন? যখন এই নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রটি রাতের আকাশে উড়ে যাচ্ছিল, তখন তেহরান এবং মধ্য ইরানের অন্যান্য প্রদেশের বাসিন্দারা এক রহস্যময় দৃশ্য দেখেন। ধোঁয়ার একটি সর্পিল স্তূপের পেছনে আলোর একটি চলমান বিন্দু। হঠাৎ করে এই জ্বলন্ত বস্তুটি একটি আগুনের গোলায় বিস্ফোরিত হয় এবং তার গতিপথে চলতে থাকে, আকাশের সাপের মতো ঘূর্ণায়মান আলোর পথ তৈরি করে। কৌতূহলী দর্শকরা অনুমান করেছিলেন এটি একটি ইরানি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, একটি প্রতিকূল প্রক্ষেপণ, এমনকি উল্কাবৃষ্টির মতো প্রাকৃতিক ঘটনাও হতে পারে। কিন্তু পশ্চিমমুখী এই পথ শীঘ্রই সত্য প্রকাশ করে। এটি ছিল একটি ইরানি ক্ষেপণাস্ত্র, যা ট্রু প্রমিস 3 অভিযানের অংশ হিসেবে নিক্ষেপ করা হয়েছিল। ইরানের সামরিক সূত্র নিশ্চিত করেছে যে দৃশ্যমান এই প্রভাবটি একটি দ্বিস্তরের সেটজিল 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে ঘটেছে। আরও স্পষ্টভাবে বললে, জ্বালানি খরচ হওয়ার পরে প্রথম পর্যায়ে কি পৃথক হয়ে যাওয়ার কারণে এই দৃশ্য তৈরি হয়েছিল। কেন সেটজিল 2 অতুলনীয়? যদিও ফাত্তাহ 1 এবং আপগ্রেডেড ফাত্তাহ 2 উভয়ই শক্তিশালী অস্ত্র, তবে স্কেল এবং পেলোডের দিক থেকে তারা সেটজিল 2 এর সাথে তুলনীয় নয়। ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি প্রায় 11.5 মিটার লম্বা, 80 সেন্টিমিটার ব্যাস এবং মোট ওজন 4 থেকে 4.6 টন। এর পাল্লা 1400 কিলোমিটার এবং গতি 13 থেকে 15 ম্যাকের মধ্যে। এই অসাধারণ গতি এবং এর চলমান অগ্রভাগের কারণে এটি বিশ্বের যে কোনো স্থানে বিদ্যমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বাধা থেকে কার্যকরভাবে প্রতিরোধী। সেটজিল 2 পূর্ববর্তী প্রজন্মের ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি, অনেক বেশি বড় এবং শক্তিশালী। এটি 18 মিটার লম্বা, 1.25 মিটার ব্যাস এবং এর উৎক্ষেপণের ওজন 23.6 টন, যা ফাতাহর চেয়ে 5 থেকে 6 গুণ বেশি ভারী। সেটজিল 2 প্রায় 700 কেজি থেকে প্রায় 1.5 পেলোড বহন করতে পারে।
ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করার মাত্র দুদিন আগে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী 2 টনের ওয়ারহেড দিয়ে সজ্জিত একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার ঘোষণা দেন। ধারণা করা হচ্ছে এটি সম্ভবত সেজ্জিল বা খাইবার ছিল। সেজ্জিল 2 এখনও একমাত্র 2 পর্যায়ের ক্ষেপণাস্ত্র যা ইরান দেশীয়ভাবে ব্যাপকভাবে উৎপাদন করে। উভয় পর্যায়ে কঠিন জ্বালানি দ্বারা চালিত হয়। এটি ইরানের ক্ষেপণাস্ত্র অস্ত্রাগারের এক অনন্য মিসাইল। উড্ডয়নের সময় প্রথম পর্যায়ের জ্বালানি শেষ হয়ে গেলে একটি ছোট বিস্ফোরণ এটিকে দ্বিতীয় পর্যায় থেকে পৃথক করে, যার ইঞ্জিনগুলি তখন জ্বলে ওঠে। এই প্রক্রিয়াটি তেহরানে দেখা নাটকীয় দৃশ্যমান প্রভাব তৈরি করে। সেজ্জিল 2 একটি MIRV বা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল সিস্টেম বহন করতে পারে, যা এটিকে একক আঘাতে একাধিক শক্তিশালী ওয়ারহেড পৃথক লক্ষ্যবস্তুতে সরবরাহ করতে সক্ষম করে। আরেকটি গুরুত্বপূর্ণ শক্তি হল এর বর্ধিত পরিসর। যুদ্ধক্ষেত্রে সেজ্জিল 2 এর আবির্ভাব ইরানের ক্ষেপণাস্ত্র মতবাদের একটি নতুন পর্যায়কে চিহ্নিত করে। বেনিয়ামিন নেতানিয়াহুর ভুলবাজি, ইরান কি আরও শক্তিশালী হলো? ফরেন পলিসি ম্যাগাজিনে প্রকাশিত এক তীক্ষ্ণ বিশ্লেষণে দাবি করা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইরান আক্রমণ কেবল তার লক্ষ্য অর্জনে ব্যর্থই হয়নি, বরং ইসরায়েলের দীর্ঘমেয়াদী প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দিয়েছে। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো সিনা তুশি এই যুদ্ধে ইরানের দ্রুত প্রতিশোধ, জাতীয় ঐক্য এবং পারমাণবিক সক্ষমতা সংরক্ষণের বিষয়টিকে হাইলাইট করেছেন। ইরানকে দুর্বল করার চেষ্টা, উল্টো ফল। নেতানিয়াহু ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা নষ্ট করার ঘোষণা দিলেও তুশি যুক্তি দেন যে এই অভিযান তার লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এফপি জানিয়েছে, ইরানের প্রতিশোধ ছিল দ্রুত ও সুপরিকল্পিত, যা ইসরায়েলি বসতি ও কৌশলগত সম্পদকে লক্ষ্য করে পরিচালিত হয়। যখন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলায় যোগ দেয়, তখন তেহরান আরও আক্রমণাত্মক হয়ে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলা চালায়। ইসরায়েলের প্রাথমিক হামলার মাত্র 12 দিন পরেই অপ্রকাশিত শর্তে একটি যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়। তুশি জোর দিয়ে বলেছেন, ইসরায়েল ইরানি কমান্ড ও বৈজ্ঞানিক অবকাঠামোর ওপর কৌশলগত ক্ষতি করতে পারলেও সামগ্রিক কৌশলগত ফলাফলের দিক থেকে যুদ্ধটি ব্যর্থ হয়েছে। ইরানের পারমাণবিক অবকাঠামো মূলত অক্ষত রয়েছে। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী হামলার আগেই সংবেদনশীল উপকরণগুলো সরিয়ে নেওয়া হয়েছিল। ইরান ইতিমধ্যেই একটি সুরক্ষিত, অপ্রকাশিত সমৃদ্ধকরণ স্থাপনা নির্মাণ শুরু করেছে, যা সম্ভবত অরক্ষিত। এফপি জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক অস্ত্রাগার সফলভাবে ইসরায়েলি ও মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে শোধনাগার, সামরিক ঘাঁটি ও গবেষণা কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েলের সেন্সরশিপ গণমাধ্যমকে তথ্য সীমিত করলেও জানা গেছে, যুদ্ধের ক্ষতির কারণে 41,000-এরও বেশি ক্ষতিপূরণের দাবি দাখিল করা হয়েছে। ইসরায়েল মার্কিন সরবরাহকৃত থার্ড ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরে প্রায় $500 মিলিয়ন ব্যয় করেছে। অর্থনৈতিক বিপর্যয় ও জাতীয় ঐক্য। অর্থনৈতিক বিপর্যয়ও ছিল তীব্র। বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল, আর্থিক কার্যকলাপ ধীর হয়ে গিয়েছিল এবং পুঁজি পলায়ন বেড়েছিল। ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন স্পষ্ট বলেছেন, ইসরায়েলকে বাঁচাতে যুদ্ধবিরতি প্রয়োজন ছিল। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, ইসরায়েল খুব জোরে আঘাত পেয়েছে। তুশি উল্লেখ করেছেন, ইরানের প্রতিশোধমূলক কৌশল ছিল সুপরিকল্পিত এবং প্রতীকী। একটি শোধনাগারে ইসরায়েলি ড্রোন হামলার পর ইরান হাইফায় একটি শোধনাগারে আঘাত করে। ইসরায়েলি সন্দেহভাজন পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলা চালানোর পর ইরান তেল আবিবের কাছে ওয়েইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সে হামলা চালায়, যা দীর্ঘদিন ধরে ইসরায়েলের পারমাণবিক গবেষণা যন্ত্রের অংশ বলে বিবেচিত। এই হামলাগুলো তেহরানের সংযত কিন্তু শক্তিশালী প্রতিশোধ নেয়ার ক্ষমতা প্রদর্শন করে।
অভ্যন্তরীণভাবে যুদ্ধ ইরানে জাতীয় ঐক্যের ঢেউ তুলেছে। তুষি পর্যবেক্ষণ করেছে, এই হামলাগুলো বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধে একটি বিভক্ত সমাজকে ঐক্যবদ্ধ করেছে। নেতানিয়াহুর ভুল হিসাব। তুষি যুক্তি দেন যে ওয়াশিংটনের দীর্ঘদিনের বিশ্বাস যে ইরানের সরকার পতন থেকে মাত্র এক ধাক্কা দূরে, তা এখন অসত্য প্রমাণিত হয়েছে। ইরানের হুমকি দূর করা তো দূরের কথা, নেতানিয়াহুর যুদ্ধ ইসরায়েলের দুর্বলতা উন্মোচন করেছে এবং ইরানি জাতীয়তাবাদকে জাগিয়ে তুলেছে, লেখক জোর দিয়ে বলেছেন। আপনি কি জানেন, সম্প্রতি ইসরায়েলের ওপর ইরান যে বিশাল হামলা চালিয়েছে সেটা নাকি তাদের মোট সামরিক শক্তির মাত্র 5%-এরও কম ব্যবহার করে হয়েছে? অবাক লাগছে শুনতে, তাই না? ব্যাপারটা এমন যে আপনি আপনার হাতের তাসগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালীটা না দেখিয়ে মাত্র কয়েকটা সাধারণ তাস দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করে দিলেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর এক জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে যে পাল্টা হামলা চালানো হয়েছে তাতে ইরানের প্রতিরক্ষা শক্তির 5%-এরও কম বাস্তবিক অর্থে সক্রিয় হয়েছে। এখানে সক্রিয় মানে কিন্তু এগুলো শেষ হয়ে গেছে তা নয়, বরং এর মানে হলো এই অল্প কিছু ইউনিটই শত্রুর মোকাবিলায় যুক্ত হয়েছিল। ভাবুন তো, যদি তারা তাদের আসল শক্তি প্রয়োগ করত তাহলে কি হতো? কি হয়েছিল সেদিন 13ই জুন, যখন ইসরায়েল ইরানে আকস্মিক হামলা চালায়, তার জবাবে ইরান ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলার মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল, যা কিনা ইসরায়েল অধিকৃত অঞ্চলের গুরুত্বপূর্ণ পারমাণবিক, সামরিক ও শিল্প স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। অনলাইনে ছড়িয়ে পড়া অনেক ভিডিওতে দেখা গেছে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলো, যেখান থেকে মূল হামলা চালানো হয়েছিল, গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে। এদিকে এই হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রেরও ঘাম ছুটে গেছে। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী ইরানের পাল্টা হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্র তাদের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে, যার জন্য তাদের 12 দিনে খরচ করতে হয়েছে প্রায় $800 মিলিয়ন বেশি। যেখানে ইরান তাদের সীমিত শক্তি ব্যবহার করে ইসরায়েলকে নাস্তানাবুদ করেছে, সেখানে যুক্তরাষ্ট্রকে তাদের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে হিমশিম খেতে হয়েছে। আসল শক্তি এখনো গোপন। জেনারেল নাকদি আরও বলেন, এই হামলায় মূলত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই বেশি ব্যবহৃত হয়েছে, কিন্তু তাদের আসল শক্তি নাকি তাদের স্থলবাহিনীতে নিহত। তিনি জোর দিয়ে বলেন, আমরা সজ্জিত এবং প্রস্তুত। চাইলে আমরা আরও কয়েক বছর এই গতিতে শত্রুকে ক্ষেপণাস্ত্র হামলায় লক্ষ্যবস্তু করতে পারি। তার এই কথায় স্পষ্ট বোঝা যায়, ইরান যদি সত্যি সত্যি তাদের পূর্ণমাত্রার সামরিক জবাব দিতে চায়, তাহলে এর ব্যাপ্তি এবং ধ্বংস ক্ষমতা হবে আরও অনেক গুণ বেশি। অর্থাৎ আমরা যা দেখেছি তা ছিল কেবলই একটি ছোট্ট ঝলক। আসল খেলা এখনো শুরু হয়নি। যদি ইরান তাদের পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করে, তাহলে আঞ্চলিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে? 12 দিনের রুদ্ধশ্বাস সংঘাতের পর অবশেষে থামল ইরান ইসরায়েলের অস্ত্রের ঝনঝনানি। যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কিন্তু প্রশ্ন একটাই, এই লড়াইয়ের আসল উদ্দেশ্য অর্থাৎ ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা কতটা সফল হয়েছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে তাদের কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্পূর্ণ উল্টো কথা বলছেন। তার মতে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে আমেরিকা উল্লেখযোগ্য কিছু অর্জন করতে ব্যর্থ হয়েছে। তবে একটা বিষয় নিশ্চিত, এই 12 দিনের সংঘাতে ইরান ও ইসরায়েল উভয় পক্ষই ব্যাপক ক্ষতির শিকার হয়েছে।
সংঘাত যখন তুঙ্গে তখন আশঙ্কা করা হচ্ছিল যুক্তরাষ্ট্র যদি ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে, কিন্তু নাটকীয়ভাবে তেমনটা ঘটেনি। মার্কিন হামলায় ইরান পাল্টা আঘাত হেনেছিল কাতারের মার্কিন ঘাঁটিতে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আর এর পরপরই ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক যুদ্ধবিরতির ঘোষণা। এ যেন এক অপ্রত্যাশিত মোড়, কিন্তু এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে তা নিয়ে সংশয় কাটছে না। আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাতের পর ইরান এখন কি করতে যাচ্ছে? ইরানের সামরিক শক্তি ঘুরে দাঁড়ানোর পালা। এই সংঘাতে ইরান টিকে গেছে বটে, তবে তাদের সামরিক শক্তি, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ও বিমান বাহিনী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত ক্ষেপণাস্ত্র শক্তির দেশ হলেও ইরানের বিমান প্রযুক্তিকে বেশ সেকেলে মনে করা হয়। নৌবাহিনীও অত্যাধুনিক নয়। সবচেয়ে বড় দুর্বলতা ধরা পড়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। আধুনিক প্রযুক্তির অভাবে ইসরায়েলি বিমান হামলায় ইরানের আকাশ উন্মুক্ত হয়ে পড়েছিল। লড়াইয়ের শুরুতেই ইসরায়েল ইরানের আকাশ দখল করে নেয়। ইরানের দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি হামলা শনাক্ত বা কার্যকরভাবে ঠেকাতে পারেনি। অন্যদিকে দুর্বল যুদ্ধ বিমানগুলোও ইসরায়েলি বিমান আটকাতে আকাশে ওড়েনি, বরং ঘাঁটিতে থাকা অবস্থাতেই বেশ কিছু বিমান ধ্বংস হয়েছে। তবে ইরান তার ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলকে রীতিমতো চমকে দিয়েছে, যা ইসরায়েলের ব্যাপক ক্ষতি করেছে। চীন রাশিয়ার দিকে ঝুঁকছে ইরান। তুরস্ক ভিত্তিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশেষজ্ঞ মুরাদ আসলান বিবিসি বাংলাকে বলেছেন, আপাতত সংঘাত থামার পর ইরান এখন সামরিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। এক্ষেত্রে তাদের বড় ভরসা হবে চীন ও রাশিয়া। আসলানের মতে ইরানের সামনে এখন তিনটি বড় কাজ। অভ্যন্তরীণ ঐক্য। ইরান রাষ্ট্রটি নানা বিভক্তির কারণে ভেতর থেকেই দুর্বল। এখন তারা বিভিন্ন সম্প্রদায় ও গোষ্ঠীর মধ্যে ঐক্য আনার উদ্যোগ নেবে। রাশিয়ার সর্বাধুনিক বিমান। ইরান এখন রাশিয়ার কাছ থেকে সর্বাধুনিক প্রযুক্তির Su-35 বিমান কেনা শুরু করবে। যেহেতু তাদের মধ্যে চুক্তি আছে, এটা কয়েক মাসের মধ্যেই ঘটতে পারে। চীনের প্রযুক্তির দিকে ঝোঁক। ইরান এখন চীনের দিকে ঝুঁকবে আকাশ প্রতিরক্ষার প্রযুক্তি, রাডার ব্যবস্থা এবং অস্ত্র কিনতে। কিন্তু চীনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আছে আর ইরানের অর্থনীতিও দুর্বল। তাহলে অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তি কেনার জন্য বিপুল অর্থ কোথা থেকে আসবে? মুরাদ আসলানের সহযুক্ত। ইরানের ওপর আর্থিক নিষেধাজ্ঞা আছে, কিন্তু ইরান টাকা দিয়ে কোনো অস্ত্র কিনবে না। তাদের আছে অফুরন্ত জ্বালানি তেল। তারা অস্ত্র নেবে, কিন্তু বিনিময়ে টাকার বদলে তেল দেবে। তাহলে কি ডলারের বদলে তেলের বিনিময়ে চীন রাশিয়ার থেকে অস্ত্র কিনে ইরান সামরিক মানচিত্রে এক নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে চলেছে?